শিক্ষার্থীরা আমরা প্রতিনিয়ত যখনই কোনো না কোনো বাক্য গঠন করে আমরা কথা বলার সময় ব্যবহার করি কিংবা লেখার সময় আমরা কোনো না কোনো বাক্য লিখি, তখন কিন্তু প্রতিটি বাক্যের মাঝে আমরা অসংখ্য শব্দ লিখে থাকি। কিন্তু দিন শেষে প্রতিটি শব্দের কিন্তু একটি নিজ নিজ আলাদা আলাদা উৎস রয়েছে। ঠিক এটির উপরে ভিত্তি করে নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ, এবং তোমাদের এই শব্দের শ্রেণীবিভাগ থেকে কিন্তু প্রায় সময় পরীক্ষায় বেশ ভালো রকমের প্রশ্ন এসে থাকে। তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি নিতে 10 মিনিট স্কুলের তরফ থেকে আমি মাহবুবুল নাজ ফারসিম চলে আসলাম আজকে তোমাদের কাছে। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে এখনই আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। দেখো শিক্ষার্থীরা, প্রথমেই আমরা দেখব বাংলা শব্দ ভাণ্ডারকে যে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় সেই ব্যাপারে। বাংলা শব্দ ভাণ্ডারকে ভাগ করা যায় উৎস এর উপরে ভিত্তি করে, গঠন এর উপরে ভিত্তি করে এবং পদ এর উপর ভিত্তি করে। তার মানে এই তিনটি জায়গা থেকে আমরা বাংলা শব্দ ভাণ্ডারকে ভাগ করতে পারি। এখন দেখতে হবে এই সকল বিষয়ের ব্যাখ্যাগুলো। প্রথমে আমরা পড়ব উৎস বিবেচনায় শব্দের শ্রেণীবিভাগ। দেখো, উৎস বিবেচনায় বাংলা শব্দ ভাণ্ডারকে আমরা 4টি শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে তৎসম, এরপর হচ্ছে তদ্ভব, তারপর দেশি এবং তারপর বিদেশি। শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বেশ অনেকদিন ধরেই পড়াশোনা করছি এবং মোটামুটি ছোট ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং তারই ধারাবাহিকতায় আজকেও আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। দেখো শিক্ষার্থীরা, তৎসম ও তদ্ভব যেটি রয়েছে এর মধ্যে আবার কিছু বিষয়াদি রয়েছে, এটি নিয়ে আমরা পড়ছি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণীকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণীকে আগন্তুক উৎসের শব্দ হিসাবে গণ্য করা হয়। তার মানে আমার যে এই দুটো রয়েছে তৎসম এবং তদ্ভব, এটি হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব উৎসের বা বাংলা ভাষার নিজস্ব উৎস থেকে এই দুটি উৎসারিত হয়েছে। কিন্তু তার বিপরীতে দেশি ও বিদেশি মূলত সম্পূর্ণ একটি ভিন্ন জায়গা থেকে বা আগন্তুক উৎস থেকে উচ্চারিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আরো বর্ণনামূলকভাবে পড়াশোনা করব। আসো, প্রথমেই আমরা পড়ব তৎসম শব্দ। যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। শিক্ষার্থীরা, আমরা ছোটবেলা থেকে যখন তৎসম শব্দ নিয়ে পড়াশোনা করি, একটি কিন্তু সহজ কথা আমাদেরকে বারবার বলা হতো, যে শব্দগুলো দেখতে একটু কঠিন মনে হবে, একটু মনে হবে যে ভারী কি একটি ভাব রয়েছে, সে সকল শব্দগুলো মূলত তৎসম শব্দ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মূলত এই বিষয়টি নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার অনুরূপ হবে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে সংস্কৃত ভাষার শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক একটু কঠিন হয়ে থাকে। ঠিক এমন একটি জায়গা থেকে এই যে সংস্কৃত ভাষার শব্দগুলো যেগুলো তুলনামূলক একটু কঠিন, এগুলো যখন বাংলা শব্দের মাঝে আমরা দেখতে পাই, ঠিক তখনই হচ্ছে সেগুলো হয়ে যাবে তৎসম শব্দ। তার মানে বাংলা শব্দের লিখিত চেহারা যদি সংস্কৃত ভাষার ন্যায় হয় বা সংস্কৃত ভাষার মতো আমরা একটু কঠিন দেখতে পাই, তাহলেই আমরা সেগুলোকে তৎসম শব্দ বলবো। তাহলে আসো আমরা কিছু উদাহরণ দেখি। প্রথমে হচ্ছে পৃথিবী, আকাশ, গ্রহ এবং বৃক্ষ। তার মানে শিক্ষার্থীরা, এখানে যে 4টি উদাহরণ রয়েছে এসবে কিন্তু আমার তৎসম শব্দ। আসো শিক্ষার্থীরা, পরবর্তীতে সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে পঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। শিক্ষার্থীরা, কিছু কিছু পারিভাষিক শব্দ রয়েছে যেগুলো মূলত সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত হয়ে থাকে। ফলশ্রুতিতে যেহেতু ওই সকল পারিভাষিক শব্দসমূহ সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত হয়েছে, তার মানে আমরা ওই সকল পারিভাষিক শব্দকেও তৎসম শব্দের অন্তর্গত বলে ধরে নিতে পারি। এখানে শিক্ষার্থীরা 4টি উদাহরণ রয়েছে। এই 4টি উদাহরণ অবশ্যই তোমরা বেশ ভালো করে আত্মস্থ করে নিবে। উদাহরণ 4টি কি কি? অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয়। এই যে আমি 4টি শব্দ বললাম, এই 4টি শব্দ মূলত তৎসম শব্দ হয়েছে। তার কারণ এখানে যে পারিভাষিক শব্দগুলো রয়েছে সে পারিভাষিক শব্দগুলো মূলত সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে পঠিত হয়। ঠিক এমন একটি জায়গা থেকে আমাদের এই যে সম্পূর্ণ বিষয়টি রয়েছে এটি বুঝতে হবে। আশা করি শিক্ষার্থীরা, সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে যেহেতু অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় এই শব্দ 4টি পঠিত হয়েছে, তাই যে এগুলো তৎসম শব্দ হয়েছে সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। চলে যাই শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসের পরবর্তী অংশে। পরবর্তী অংশে আমরা পড়াশোনা করব তদ্ভব শব্দ নিয়ে। দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, আমাদের যে বাংলা ভাষাটি রয়েছে বলা হয়ে থাকে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে এসেছে। ঠিক এমন একটি জায়গায় এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত অবস্থায় যে সকল শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং প্রবেশ করার পরে স্বতন্ত্রভাবে নিজের জায়গাটি তারা স্থাপন করতে পেরেছে বাংলা ভাষার মাঝে, সেগুলি হচ্ছে মূলত আমার তদ্ভব শব্দ। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা গতানুগতিকভাবে কিন্তু প্রতিদিন অনেক সময় এই তদ্ভব শব্দগুলো ব্যবহার করে থাকি, কিন্তু দিন শেষে এদের প্রত্যেকেরই কিন্তু একটি স্বতন্ত্র ভাব রয়েছে। এই বিষয়টি মূলত এখানে বোঝানো হচ্ছে। শিক্ষার্থীরা আমরা উদাহরণের দিকে তাকালে দেখতে পাবো যে হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি। তার মানে দেখো শিক্ষার্থীরা, এখানে যে প্রতিটি বিষয় রয়েছে প্রতিটি বিষয় কিন্তু আমরা প্রতিদিনই গতানুগতিকভাবে ব্যবহার করে থাকি। ঠিক এমন একটি জায়গা থেকে এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মূলত তদ্ভব শব্দ। শিক্ষার্থীরা এরপর যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে পরবর্তীতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের দেশি শব্দ। আসো, বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু পরিমাণ শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে বলা হয় দেশি শব্দ। তার মানে বাংলা অঞ্চলে কিন্তু অনেক আদিবাসীরা রয়েছে, তাদের ভাষা থেকে যে সকল শব্দগুলো বাংলা ভাষায় স্থান পেয়েছে এগুলোকে আমরা বলতে পারি দেশি শব্দ। উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো মূলত আমাদের দেশি শব্দ, কারণ আমাদের অঞ্চলের যে আদিবাসী জনগোষ্ঠীরা আছেন তাদের ভাষা থেকে এই শব্দগুলো বাংলা ভাষায় স্থান পেয়েছে। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটুকু তোমরা ধরতে পেরেছো। এরপরে আমরা পড়বো বিদেশি শব্দ। দেখো, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হয়েছে এবং ফলশ্রুতিতে সে সকল দেশের শব্দগুলো কিন্তু আমাদের দেশের শব্দ ভান্ডারে এসে যুক্ত হয়েছে। শিক্ষার্থীরা এখানে প্রশ্ন আসতে পারে যে কিভাবে এটি সম্ভব। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু খুবই একটি সাধারণ বিষয় জানি এবং সেটি হচ্ছে সাংস্কৃতিক মিথস্ক্রিয়া। তার মানে আমি যখন অন্য একটি দেশের সাথে সম্পর্ক তৈরি করব তখন আমার দেশের কিছু তাদের দেশে যাবে এবং তাদের দেশে কিছু আমার দেশে আসবে। তার মানে পারস্পরিক এটি সম্পর্ক সৃষ্টি হবে বা আন্তঃসম্পর্ক তৈরি হবে। ঠিক এমন একটি জায়গা থেকে আমরা জানি আমাদের বাংলা অঞ্চল বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী এসে শাসন করেছে, যেমন ইংরেজরা শাসন করেছেন, ফরাসিরা শাসন করেছেন, পর্তুগিজরা এখানে এসে ব্যবসা করতে চেয়েছেন, ওলন্দাজরা এখানে এসে ব্যবসা করতে চেয়েছেন। তাছাড়াও শিক্ষার্থীরা যেহেতু একটি সময় মোগল সাম্রাজ্য আমাদেরকে শাসন করে গিয়েছেন, ঠিক সেই সময় আরবি ভাষারও কিন্তু একটি ব্যাপক প্রচলন ছিল। এমন একটি জায়গা থেকে আমরা বুঝতে পারি যে বিদেশি শব্দের মধ্যে আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মানে শিক্ষার্থীরা আমরা পরবর্তীতে যে উদাহরণগুলো পড়বো এই উদাহরণগুলো মূলত এই সকল ভাষা থেকে মূলত আমরা পড়ছি। আসো, প্রথমেই পড়ছি আমরা আরবি। দেখো, আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত। এই যে এগুলো আমরা পড়লাম এগুলো সবই হচ্ছে আমাদের আরবি শব্দ। এই শব্দগুলো আমাদের সম্পূর্ণ আলাদা করে মুখস্থ রাখতে হবে। এরপর দেখি ফার্সি: খোদা, দোজক, নামাজ, রোজা, চশমা, তারিখ, তোষক, দোকান, কারখানা, আমদানি, জানোয়ার। এই শব্দগুলো সব ফার্সি শব্দ। এরপর রয়েছে ইংরেজি: চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেন্সিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স, বোতল। এখানে যতগুলো আছে এসবগুলো হচ্ছে আমাদের ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ নিয়ে আমাদের আলাদা করে মাথা ব্যথা করার কিছুই নেই, কারণ এগুলো কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি। কিন্তু তার বিপরীতে কোনটি আরবি শব্দ কোনটি ফার্সি শব্দ এগুলো মনে রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে এগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে। ফলশ্রুতিতে পরীক্ষা হলে আসলে আমরা যদি কোনো প্রকার দ্বিধান্বিত না হয়ে পড়ি। শিক্ষার্থীরা এরপর আমরা দেখব মূলত পর্তুগিজ শব্দ নিয়ে। পর্তুগিজ শব্দ কোনগুলো? আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাত্রী, বালতি। এসবগুলো হচ্ছে আমার পর্তুগিজ শব্দ। এরপরে রয়েছে ফরাসি: কুপন, ডিপো, রেস্তোরাঁ, আতেল, কার্তুজ। এগুলো হলো আমার ফরাসি শব্দ। এরপর রয়েছে ওলন্দাজ: হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ। তার মানে শিক্ষার্থীরা আমরা এই যে নামগুলো পড়লাম হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ, এগুলো হচ্ছে আমাদের ওলন্দাজ ভাষা থেকে আগত শব্দ। শিক্ষার্থীরা আমরা কিন্তু অনেকেই তাস খেলে থাকি বা কার্ড খেলা যেটাকে বলা হয়, ঠিক সে জায়গায় ওই কার্ডের যে নামগুলো রয়েছে সেই নামগুলো মূলত ওলন্দাজ শব্দ থেকে আগত। সেটি বুঝতে আমরা এই ওলন্দাজ শব্দগুলো মনে রাখতে পারি এবং এ থেকে আমরা খুব সহজেই বুঝতে পারবো কোনটি কোনটি আমার ওলন্দাজ শব্দ। এরপর তুর্কি: চাকর, চাকু, তোপ, দারোগা।
এগুলো আমার সব তুর্কি শব্দ। এরপর দেখি হিন্দি, পানি, ধোলাই, লাগাতার, সমঝোতা, হালুয়া। এখানে আমি মোট 5টি শব্দ বলেছি। এই 5টি শব্দ হচ্ছে কি আমার হিন্দি। এই যে উদাহরণগুলো, এই উদাহরণগুলো মূলত তোমাদের বই থেকে নেওয়া হয়েছে। এই উদাহরণগুলো মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো সময় এগুলো যে কোনো জায়গায় চলে আসতে পারে। শিক্ষার্থীরা, এরপর আমরা চলে যাব যে বিষয়টিতে আজকের ক্লাসের পরবর্তী অংশ, তথা গঠন বিবেচনা শব্দের শ্রেণী বিভাগে। আসো, গঠন বিবেচনা শব্দকে আমি দুটি ভাগে ভাগ করতে পারি, মৌলিক শব্দ এবং সাহিত্য শব্দ। আমার এখন দেখতে হবে মৌলিক শব্দ কোনগুলো। যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে আমরা মৌলিক শব্দ বলি। তার মানে আমি একটি শব্দ যদি বিশ্লেষণ করি বা ভাঙি, সেখানে যদি অর্থপূর্ণ কোনো আলাদা অংশ না আসে, তাহলে সেগুলো হচ্ছে আমার মৌলিক শব্দ। যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ। দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু 5টি শব্দ বলেছি। এই যে 5টি শব্দ আছে, কোনোটি কিন্তু আমি আলাদা করে ভাঙতে পারছি না। যেহেতু আমি এগুলো ভাঙতে পারছি না, ফলশ্রুতি যে বিষয়টি হচ্ছে, আমার ধরে নিতে হচ্ছে এটা হচ্ছে মৌলিক শব্দ। তার কারণ হলো, আমি মৌলিক শব্দের সংজ্ঞা যখন পড়েছি, সেখানে বলা হয়েছে যে যদি আমি কোনো শব্দ বিশ্লেষণ করি, তাহলে আমার অর্থপূর্ণ কোনো একটা অংশ থাকতে হবে। শিক্ষার্থীরা দেখো, গাছ, আমি কি এটিকে ভেঙে লিখবো? গা যোগ ছ সমান সমান গাছ। এখানে দেখো গা কিংবা ছ, সেখানে কিন্তু আলাদা করে কোনো প্রকার অর্থ আমি তৈরি করতে পারি না। একই হয় পাখি, ফুল, হাত, গোলাপ। আমি কিন্তু কিছুতেই আলাদা করে কোনো প্রকার অর্থপূর্ণ অংশ তৈরি করতে পারছি না। তার মানে শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের মৌলিক শব্দ। এরপর শিক্ষার্থীরা আমরা পড়বো সাহিত্য শব্দ। দেখা যাক সাহিত্য শব্দ কি। যেসব শব্দকে আমরা বিশ্লেষণ করলে তার মধ্যে একটি বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে। তার মানে সাধিত শব্দ গঠন হওয়ার প্রধান শর্ত হলো আমি বিশ্লেষণ করতে পারবো এবং সেখানে আমার একটি অর্থপূর্ণ অংশ থাকতে পারে কিংবা একাধিক অর্থপূর্ণ অংশ থাকতে পারে। ধরে নাও, আমি একটি সাহিত্য শব্দকে বিশ্লেষণ করার পরে দেখলাম সেখানে 2টি অর্থপূর্ণ অংশ রয়েছে, তার মানে সেটি সাহিত্য শব্দ। কিংবা একটি অর্থপূর্ণ অংশ রয়েছে, তার মানে সেটি সাহিত্য শব্দ। একটু আগে যে আমি গাছ নিয়ে কথা বললাম, দেখো গা যোগ ছ, এখানে কিন্তু আমার একটি অর্থপূর্ণ অংশ নেই, তার মানে এগুলো মৌলিক শব্দ। কিন্তু সাহিত্য শব্দের ক্ষেত্রে আমার ন্যূনতম একটি অর্থপূর্ণ অংশ থাকবে। যেমন পরিচালক, এটিকে আমরা ভাঙি পরি যোগ চালক, এটা চালক রয়েছে, চালক কিন্তু আমার অর্থপূর্ণ। আবার দেখো গড় মিল, এটিকে ভাঙি গড় যোগ মিল। তার মানে কিন্তু শিক্ষার্থীরা, আমি বুঝতেই পারছি এখানে যে মিল রয়েছে, মিল দিয়ে আমি অর্থপূর্ণ একটি শব্দ ধরে নিতে পারি। এখানে যে মিল রয়েছে, এই মিল দিয়ে কিন্তু আমি একটি অর্থপূর্ণ শব্দ ধরে নিতে পারি। এর আগে যুক্ত হয়েছে গড়, হয়ে গেল গড় মিল। তার মানে শিক্ষার্থীরা, এগুলো সাহিত্য শব্দ। তবে সাধিত শব্দ গঠনের ক্ষেত্রে আমার একটি বিষয় মনে রাখতে হবে অবশ্যই, সেটি হচ্ছে উপসর্গ কিংবা প্রত্যয় কিংবা সমাস, এই 3টি যোগ করে মূলত আমরা সাধিত শব্দ গঠন করতে পারি। এই বিষয়টি এখানে বারংবার বলা হবে এবং এই বিষয়টি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো পরিচালক, এই যে পরিচালকটি রয়েছে, পরিচালক কিন্তু আমার গঠিত হয়েছে উপসর্গ যোগে। পরি এখানে উপসর্গ, চালকের সাথে যুক্ত হয়ে গিয়েছে পরিচালক। এরপর গড় মিল, গড় এখানে উপসর্গ, মিলের সাথে যুক্ত হয়ে গিয়েছে আমার গড় মিল। এরপর দেখো শিক্ষার্থীরা, সম্পাদকীয় রয়েছে, সংসদ সদস্য রয়েছে, নীলাকাশ রয়েছে। এগুলো কিন্তু শিক্ষার্থীরা একইভাবে প্রত্যয় কিংবা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। তার মানে শিক্ষার্থীরা, যদি আমি এভাবে চিন্তা করি, তাহলে একটি বিষয় আমরা খুব সহজে বুঝতে পারবো, সেটি হচ্ছে দিন শেষে আমার সাধিত শব্দ গঠন করার ক্ষেত্রে অবশ্যই উপসর্গ কিংবা প্রত্যয় কিংবা সমাস থাকবে। এবং আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন আমি এটি ভাঙবো, ভাঙার সময় ন্যূনতম একটি অর্থপূর্ণ অংশ আসবে এখানে। এই বিষয়টি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর দেখি শব্দের দ্বিত্ব করেও আমার সাহিত্য শব্দ হয়ে থাকে, যেমন ফিস ফিস, ধুমাধুম। দেখো ফিশ এবং ফিশ, আমি যখন দুটি শব্দ দ্বিত্ব করে উচ্চারণ করছি, তখন হয়ে যাচ্ছে ফিশ ফিশ। এটিকে যদি ভাঙি, হয়ে যাচ্ছে ফিশ যোগ ফিশ। আবার দেখো ধুমাধুম, যদি আমি এটিকে ভেঙে লিখতে চাই, তাহলে কিন্তু আমি লিখবো ধুম যোগ ধুম, হয়ে গেল আমার ধুমাধুম। ঠিক এই জায়গা থেকে এটিও কিন্তু মূলত একটি সাহিত্য শব্দ। তার মানে আমি শব্দের দ্বিত্ব বা একই শব্দ পাশাপাশি রেখে দুইবার উচ্চারণ করে আমি শব্দের দ্বিত্ব করতে পারি, সেক্ষেত্রেও আমার সাধিত শব্দ হয়ে থাকবে। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এরপর আমরা পড়বো পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। পদ বিবেচনায় মূলত আমরা 8টি শ্রেণীতে ভাগ করতে পারি। তবে তার আগে আমার যে বিষয়টি বুঝতে হবে, সেটি হচ্ছে একটি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটি হবে পদ। যেমন শিক্ষার্থীরা, আমি ভাত খাই, এটি একটি বাক্য। এটির মধ্যে আমি 3টি শব্দ ব্যবহার করেছি, আমি, ভাত এবং খাই। ঠিক এই জায়গা থেকে চিন্তা করো শিক্ষার্থীরা, এই 3টি শব্দ যখন আমি একটি বাক্য গঠন করছি, ঠিক তখন এই বাক্যের ভেতর অন্তর্গত
প্রতিটি শব্দকে আমি এক একটি পদ বলবো এবং বাক্যের অন্তর্গত এই শব্দ বা পদকে আমরা মোট 8টি শ্রেণীতে ভাগ করতে পারি। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। আশা করি শিক্ষার্থীরা এই যে 8টি ভাগ রয়েছে 8টি ভাগ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা শিক্ষার্থীরা আরো কিছু বিষয় সম্পর্কে জানবো। বাক্যে প্রয়োগের উপর শব্দ শ্রেণীর এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল একটি বিশেষ্য পদ, কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি, তখন লাল একটি বিশেষণ পদ। শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করো, এই জায়গায় খুবই একটি সুন্দর বিষয় বলা হয়েছে। তুমি বাক্যে কোন পদ কিভাবে ব্যবহার করছো এটির উপরে ভিত্তি করে আমরা এই পদগুলো আলাদা আলাদাভাবে বিভাজন করতে পারি। আমি যদি বলি লাল থেকে নীল ভালো, তার মানে আমি হয়তো এটি বুঝাচ্ছি লাল রঙের তুলনায় নীল রংটি ভালো। এখানে লাল বলতে মূলত একটি নাম বুঝাচ্ছি, একটি রঙের নাম বুঝাচ্ছি। যেহেতু আমি রঙের নাম বুঝাচ্ছি বা নাম বুঝাচ্ছি, সেক্ষেত্রে আমার এই লালটি হবে বিশেষ্য পদ, কারণ আমরা জানি বিশেষ্য পদ বলতে কোনো কিছুর আমার নাম বুঝিয়ে থাকে। আবার এখন যদি আমি বলি আমি একটি লাল গোলাপ তুলে এনেছি, তার মানে আমি বুঝাচ্ছি যে গোলাপটি রয়েছে কিংবা যে ফুলটি রয়েছে সেটির অবস্থা হচ্ছে কি লাল বা সেটির রংটি হচ্ছে কি লাল। তার মানে এখানে আমি লাল ফুল বলতে ফুলটির অবস্থা বুঝাচ্ছি বা লাল গোলাপ বলতে গোলাপটির অবস্থা বুঝাচ্ছি। যেহেতু আমি এখানে লাল দিয়ে গোলাপটির অবস্থা বুঝাচ্ছি, তাই এখানে হয়ে যাচ্ছে লালটি একটি বিশেষণ পদ। তার মানে শিক্ষার্থীরা এই বিষয়টি আমার অবশ্যই মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমার বিশেষ্য পদ দিয়ে কোনো কিছুর নাম বুঝিয়ে থাকি আর কোনো কিছুর অবস্থা বুঝিয়ে থাকি আমি বিশেষণ পদ দিয়ে। যেহেতু আমি এই বাক্যে আমি একটি লাল ফুল তুলেছি, এখানে ফুলের অবস্থা বুঝাচ্ছি আমি লাল দিয়ে, তার মানে আমি বলতে পারি এখানে লাল হচ্ছে একটি বিশেষণ পদ। আর এই বাক্যে লাল থেকে নীল ভালো, এখানে লাল দিয়ে যেহেতু আমি কোনো কিছুর একটি নাম বুঝাচ্ছি, তার মানে এখানে লাল হবে একটি বিশেষ্য পদ। আশা করি শিক্ষার্থীরা এই জায়গাটি বেশ ভালো করে বুঝতে পেরেছো। এরপর আমরা যে কাজটি করব, আমাদের পরবর্তী যে পরিচ্ছেদগুলো রয়েছে সেই পরিচ্ছেদে আমরা ধীরে ধীরে বিশেষ্য, বিশেষণ এসব কিছু নিয়ে একটা একটা করে আলোচনা করব। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের পরবর্তী পরিচ্ছেদে যে ক্লাসগুলো হবে বা যে ভিডিওসগুলো আছে অবশ্যই সেগুলো দেখে নেবে। শিক্ষার্থীরা এই পর্যায়ে আজকের ক্লাসে আমরা অনুশীলনীর যে পর্বটি রয়েছে সেখানে চলে আসতাম। এখন তোমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিবে। দেখো, উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার? ক নম্বর 3 প্রকার, খ নম্বর 4 প্রকার, গ নম্বর 5 প্রকার এবং খ নম্বর 6 প্রকার। তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি করছো দ্রুত কমেন্ট সেকশনে চলে যাও এবং দ্রুত এই প্রশ্নের উত্তরটি দিয়ে ফেলো। এবং শিক্ষার্থীরা তোমরা যারা যারা বলছো যে 4 প্রকার, তাদের উত্তরটি শতভাগ সঠিক হয়েছে। আমরা কিন্তু আজকের ক্লাসে মূলত এই বিষয়টি নিয়ে পড়াশোনা করেছি। শিক্ষার্থীরা এরপরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য এবং উত্তর আমি আর দিয়ে দিব না। প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? গ্রহ, কুড়ি, কলম নাকি পাখি? আজকের ক্লাসে এটি আমরা পড়েছি। তোমাদের যদি কারোর কাছে মনে হয় যে আচ্ছা আজকের ক্লাস তো পড়েছি, এই মুহূর্তে মনে আসছে না, কি করতে পারি? তোমরা ক্লাসটি এখনই আরেকবার টেনে দেখে নাও এবং উদ্ধার করো এই তৎসম শব্দ কোনটি এই 4টি অপশন থেকে। এবং তোমরা এটি উদ্ধার করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে ছটপট করে উত্তরটি দিয়ে ফেলবে এবং পরবর্তীতে আমি এসে কমেন্ট সেকশনে সঠিক উত্তরটি দিয়ে যাব। আর যারা কমেন্ট সেকশনে সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য বলছি তোমাদের কমেন্টে এসে আমি নিজেই কিন্তু তোমাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিয়ে যাব। আশা করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে এবং সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। এবং সবশেষে বলতে চাই, সবসময় 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের সাথে থেকো।